সবাই ভালো আছেন আশা রাখি। আমার নাম মোহাম্মদ আলী এবং আমার এই ভিডিও কর্মমালার নাম আমি দিয়েছি তালুকদার গিরি। একটু পাজি নাম, কিন্তু নামটা রাখতে হয়েছে বিভিন্ন কারণে। তো পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে আমি যে গল্পটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই গল্পের নাম রাতা, এবং লিখেছেন আমাদের দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত ওসমান, যার এবং যাদের হাত দিয়ে আমাদের গল্প সাহিত্য এ যাবৎ চলে এসেছে গৌরবের সাথে। তো সরাসরি আমরা আজকে শওকত ওসমানের রাতা গল্পটিতে চলে যাই। রাতা মানে হচ্ছে মোরগ। তো রাতা প্রধান চরিত্র, তবে প্রধান চরিত্র নয়। প্রধান চরিত্র আসলে তিনটি। বৃদ্ধা, ধরা যাক 60 এবং একটা 9-10 বছর বয়সী বালক, এবং আমাদের এই রাতা, 2 সেরি ওজনের রাতা। সেই 2 সেরি ওজনের রাতা আশ্রয় নিয়েছে বালকের বগলের তলায়, নিশ্চিন্ত ওমের তলায়। তো তারা তিনজন যাচ্ছে কোথায়? তারা যাচ্ছে বৃদ্ধার মেয়ের বাড়ি। রাতাটা কেন যাচ্ছে? রাতাটা যাচ্ছে ওই মেয়েটার কাছে। রাতা দিলে মেয়েটা হয়তো বিক্রি করে 2টা পয়সা পাবে এবং তা দিয়ে কিছু খাবার কিনে তারা নিজেরা খেতে পারবে, এবং এই অতিথি দুজন যারা যাচ্ছে তাদেরকে খাওয়া দিতে পারবে। তো আমাদের গল্প শুরু হয়েছে 14 গ্রাম নামক এলাকা থেকে। সেই এলাকা, যে গ্রামের কথা বলা হচ্ছে, সেটা খুবই ঊষর এবং নিচে আগুনের মতো তপ্ত মাটি এবং উপরে চৈত্রের গনগনে সূর্য, এবং তাদের জামা কাপড়ের কোনো ঠিকঠাক নেই। তারা নিতান্তই হত দরিদ্র বলতে যেটা বোঝায়। বালকটির পরনে কোনো জামা নেই, ছোট্ট একটা প্যান্ট আছে, এবং বৃদ্ধা কোনো মতে 2-একটা জামা কাপড় পৌঁছে দিয়ে তিনি পরে মেয়ের বাড়িতে যাচ্ছেন। তো যাচ্ছেন, এমন সময় দুই পক্ষই তো আসলে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিল। বালকটি যেহেতু পৃথিবীর আবহাওয়া একটু কম বোঝে, সে ঘন ঘন বিরক্ত হচ্ছিল। একে তো তার মোরগটিকে অন্য জায়গায় দিয়ে দেওয়া হবে, তার উপরে দাদি এত কষ্ট করে তাকে নিয়ে যাচ্ছে। তো বালকটি মাঝে মধ্যেই দাদিকে ঝামটা মারে যে, দাদি আমার বিশ্রাম নেওয়া দরকার, একটু থামি। তো দাদি বলে যে, ওই যে দূরে দেখা যাচ্ছে মেয়ের গ্রাম, ওই যে আর একটু, ওই তো বট গাছ, চল আমরা ওখানে গিয়ে বিশ্রাম নেব। তো তারা এক পর্যায়ে যায় সেখানে, এবং মোরগটা ক্লান্ত, শ্রান্ত, বিরক্ত হয়ে, গরমে, প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠে গিয়েছিল মোরগের। সে একটু দুর্বলতার সুযোগ খুঁজেই বগল মুক্ত হয়ে যায় এবং দৌড়ে পালাতে চায়। তো দুজন মিলে মোরগটাকে ধাওয়া করে, কিন্তু মোরগটা কোনো মতেই ধরা দেয় না। অনেক দূরে গিয়ে বসে সে বিশ্রাম নিতে থাকে, এবং আমাদের এই মানব দুজনও বিশ্রাম নিতে থাকে। তো এক পর্যায়ে যখন আবার মোরগটাকে দৌড়ানি দেয়, তখন মোরগটা গিয়ে এক গৃহস্থের ক্ষেতের ভিতরে গিয়ে বন্দী হয়ে পড়ে, এবং সেই ক্ষেত ঘেরাটোপ দেওয়া। ভিতরে ঢোকাটা মোটেই ঠিক হবে না বলে আমাদের পাত্র পাত্রী দুইজন সেখানে যায়নি। তবে তারা গিয়েছে সেই ফসলের ক্ষেতটির পাশে এক ভিটা বাড়ি ছিল, সেখানে গিয়ে দাদি ডাক দেন, এবং সেখানে তারই বয়সী এক গৃহকর্ত্রী এসে তাদের খোঁজ করেন যে, আপনারা কেন আসছেন এই দুপুরে? তো দাদি তখন বলে, 1 মুঠা চাল হবে। এই কথা শুনে গৃহকর্ত্রীর রাগ উঠে যায়। তিনি বলেন যে, না, আমি ভিক্ষুককে ভিক্ষা দিই না, নিজেরাই তো খেতে পারি না, আপনাকে কি ভিক্ষা দেবো? তখন দাদি খুবই রেগে যান এবং বলেন যে, আমি ভিক্ষুক নই, আমি আমার মোরগটাকে ধরার জন্যই 1 মুঠা চাল চেয়েছিলাম। তখন গৃহকর্ত্রীর ভুল ভাঙে এবং তিনি খুব ক্ষমা স্বীকার করেন, এবং সেই সময়কার সর্বশ্রেষ্ঠ আতিথেয়তার নিদর্শন একটু গুড় এবং 1 গ্লাস পানি তাদের দুজনকে খেতে দেন। তো ইতিমধ্যেই বালক, গৃহকর্ত্রী 8-10 জন বালককে নিয়োগ করেন যে ওই মোরগটাকে ধরে নিয়ে আসতে। কোনো রকম খুঁতখোড়া কিছু লাগবে না। তো বালকরা কিছুক্ষণের মধ্যেই মোরগটাকে ধরে নিয়ে আসে, এবং দাদি যখন মোরগটাকে হাতে নেন তখন তার ভীষণ রাগ হয়, এবং মোরগকে সাথে সাথে তিনি এক আছাড় মারেন, এবং আছাড়ে মোরগের প্রাণ যায় দশা। এই দেখে দাদি আর তিষ্ঠাতে পারলেন না। তিনি বললেন যে, মোরগটাকে জবা করতে হবে। এই বালকের দল, তোমরা মোরগটাকে জবা করে দাও। তো বালকরা তখন খুব মজা করে এবং বলে, আমরা পুরুষ, কিন্তু আমরা তো সাবালক না। সাবালকের সাবালক না হলে জবা করা যাবে না মোরগ। তখন দাদি দেখলেন যে, আমরা দুজন মহিলা, আমরা তো আর
শরীয়ত মোতাবেক জবা করতে পারবো না, কিন্তু মোরগের জান যায় যায় দেখে দাদি করলেন কি, বটি দিয়ে জবা করে ফেললেন। এবং শওকত ওসমানের কৃতিত্ব দেখুন, যখন মোরগটিকে দাদি পা দুটো ধরে নিয়ে যায় এবং মোরগের গা বেয়ে, মাথা বেয়ে, লাল ঝুঁটি বেয়ে যখন টকটকে লাল রক্ত পথে টুপ টুপ করে পড়তে থাকে, তখন আমাদের প্রাণ একবার মানুষের জন্য, একবার মোরগের জন্য কেঁদে ওঠে। এই যে ক্ষুধার কাছে মোরগটি যে পরাজিত হলো, মানুষের ক্ষুধার কাছে মোরগটি যে পরাজিত হলো, সেই বেদনাটাও কিন্তু আমাদের বাজে। এবং আরেক বেদনা আমাদের জমা হয়ে থাকে যে দাদি তার মোরগটাকে তার মেয়ের বাড়িতে আদৌ নিয়ে যেতে পারবেন কিনা, আর নিয়ে গেলেও হয়তো সেই অভুক্ত তার মেয়ের পরিবারটি খেতে পারবে। এই যে এক বেদনা, এই নিয়ে গল্পটা শেষ হয়। তবে একটা কথা ঠিক, যে আমরা এখন এই যে বাঙালিরা, এই যে বাংলাদেশিরা, আমরা যে ৩-৪ বেলা এখন খাই, পেট পুড়ে খাই, তখন গল্পটার পটভূমির সময়টা কিন্তু তখন মানুষ সেই সারা বছরের শস্যের উপর, সেই ধানের উপর, শস্যের উপর তারা নির্ভর করতেন। এবং কোনো বছর যদি অজন্মা হতো, মানে চৈত্র দীর্ঘায়িত হতো এবং বৃষ্টি আসতো না, ফসল মরে যেত, সারা বছর গৃহস্থ পরিবারেরা, লাখ লাখ কৃষি পরিবার কিভাবে বাঁচত আমরা কি চিন্তা করে দেখেছি একবার? সেই সামন্ততান্ত্রিক যুগ তো তখনও ছিল এবং এখনও তো আছে। সামন্ততান্ত্রিক চিন্তা এখনও আমাদের মাথার ভেতর থেকে বাঙালির যায়নি। শওকত ওসমানের কৃতিত্ব পুরোটাই এই গল্প বলার ক্ষেত্রে। ওনার ভাষা খুবই সুন্দর, গল্প বলার ভঙ্গি দুর্ধর্ষ। একটা জায়গায় কিছুটা খারাপ লেগেছে, সেটা হচ্ছে চরিত্র মুখে যে সংলাপ উনি দিয়েছেন, সেটা ১৪ গ্রামের ভাষাটা যেমন হওয়া দরকার ছিল ঠিক তেমনটা হয়নি। এতটুকু দুর্বলতা তো থাকতেই পারে সংলাপের ক্ষেত্রে। আরেকটু সাবধানী হলে হয়তো গল্পটা শতভাগ সফলতার মুখ দেখত বলে আমি বিশ্বাস করি। তো আর কথা নয়, আগামী পর্বে আমি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত শওকত ওসমানের এই রাতা গল্পটি আপনারা পড়ে ফেলুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বাই বাই।